নতুন শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা দফতর বণ্টন করা হয়েছে। শুক্রবার বিকেলে 4 উপদেষ্টা দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয় ও মোহাম্মদ ফাইজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন প্রজ্ঞাপনে সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান, ফারুক ই আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও 4 জন। তারা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ফাইজুল কবির খান। বিকেলে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমন্ত্রিত অতিথিরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বৃদ্ধি পেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিসর। নতুন করে শপথ নিলেন আরও 4 জন। বিকেলে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে শপথ ও গোপনীয়তা পাঠ শেষে শপথ বাক্যে স্বাক্ষর করেন তারা। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ফাইজুল কবির খান। এ নিয়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের মোট সংখ্যা দাঁড়ালো 21-এ। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন বাহিনীর প্রধান, বিচারপতি, সুশীল সমাজের প্রতিনিধি সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। মোদী এ নিয়ে শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। মোদী জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। এক্সে দেওয়া পোস্টে মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে উল্লেখ করেন। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও সরকার পতনকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ সময়কার পরিস্থিতি নিয়ে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। নিহতদের মধ্যে 4 আগস্ট পর্যন্ত 400-র কাছাকাছি মারা গেছেন। বাকি প্রায় 250 জন 5 ও 6 আগস্ট নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুক্রবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের পালাবদল মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে আন্তর্জাতিকমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেপ্তার ও নির্যাতনের মতো বিশ্বাসযোগ্য প্রমাণের কথাও উল্লেখ করেন। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. Accountability is key for the way forward.
An inclusive, human rights anchored approach will ensure that this transition. রাজধানী নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার সদ্য বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে ডিবি কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে জিয়াউল আহসানের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসি এর সাবেক এই মহাপরিচালককে গ্রেপ্তার করা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত 6 আগস্ট এক আইএসপিআর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল। তার বিরুদ্ধে ফোনে আড়ি পাতা এবং গুম করে হত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা করার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা। তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন। উনি বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যা নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জনপ্রতিনিধি রয়েছেন। 4 দফা দাবিতে সারা দেশে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে স্ট্যান্ড উইক দ্য ইনজুর্ড কর্মসূচিতে সারা দেশের হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হয়। এরই অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও হাসনাত আব্দুল্লাহ। এ সময়ে তারা আহতদের চিকিৎসায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন। এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন, অন শট যে সলিউশন, এই ওয়ান শট সলিউশন নিশ্চিত করা। চক্রান্ত অব্যাহত রয়েছে। যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় মির্জা ফখরুল জানান, শীঘ্রই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাবেন। তিনি তাঁর বক্তব্যে ঐক্য, ধৈর্য আর সহনশীলতার মাধ্যমে ছাত্র জনতার অর্জন ধরে রাখারও আহ্বান জানিয়েছেন। ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাব। 15 আগস্ট ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যাশা করে না বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বিশৃঙ্খলার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ জড়িত কি না তা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে সমসাময়িক ইস্যুতে করা ব্রিফিংয়ে তিনি একথা জানান। এদিকে বিপ্লবের শিক্ষার্থীদের অবদান স্মরণ করে দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমেনা হিরা রিপোর্ট। 15 আগস্ট ঘিরে প্রতিবিপ্লবের আশঙ্কায় সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ধানমন্ডি 32 ও আশপাশে অবস্থান নেয় ছাত্র জনতা। তবে এই অবস্থান কর্মসূচিতে বিক্ষিপ্তভাবে ঘটেছে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা।
এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবস্থান জানাতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হলে সাংবাদিকদের সাথে কথা বলেন সমন্বয়ক সার্জিস আলম। বলেন ১৫ আগস্ট যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা সমর্থন করে না বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। আমরা আমাদের জায়গা থেকে এটি লক্ষ্য করেছি যে ধানমন্ডি ৩২০০ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি, সেই যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটির সাথে আমরা এটা কখনো যায় না। ১৫ আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি ১৫ আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বাধা দিতে পারে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১৫ই আগস্টে ওই ধানমন্ডি ৩২-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত জায়গা। দেশের সংকটকালীন সময়ে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তবে সবসময় মাঠে শিক্ষার্থীদের অবস্থান দেশকে অস্থিতিশীল করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দ্রুতই ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস। আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে গণমাধ্যমকে আক্রমণ করা চলবে না, ছাত্রদের এমন কঠোর বার্তাও দেন সমন্বয়ক সার্জিস আলম। গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্টের বিজয়কে যুগে যুগে স্মরণীয় করে রাখতে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নানা দৃশ্যপট। রাজধানীর এতকালের নোংরা আধময়লা স্যাঁতসেঁতে দেয়াল তুলির আঁচড়ে যেন জীবন্ত হয়ে উঠছে। এক একটি গ্রাফিতি যেন এক একটি জানা অজানা গল্প, বলছে ভয়ানক সব দিনের কথাও। সেই গল্পেরই কিছুটা তুলে ধরছেন নুসরাত শারমিন। পানি লাগবে, পানি, এমন দৃশ্যপট শহরের প্রায় প্রতিটি দেয়ালে দেয়ালে। তুলির আঁচড়ে কেউ তুলে ধরেছে স্বৈরাচারের কথা, কেউ বা স্বজন হারানোর বিচারের কথা, আবার কেউ বা তুলে ধরেছেন না বলা হাজারো নিপীড়িত মানুষের কথা। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অর্জিত এই জয়কে স্মরণীয় করে রাখতেই তাদের এত আয়োজন। মূল লক্ষ্য হচ্ছে আমরা যে নতুন করে ২৪-এ যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা যেন একটা নিদর্শন হয়ে থাকে। গ্রাফিতি হলো আমাদের একটি মাত্র মাধ্যম, আমাদের এমন অনেক মাধ্যম আছে যেটার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবো। গ্রাফিতি শুধুমাত্র একটি মাধ্যম উল্লেখ করে দেশ সংস্কারের প্রতিটি কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একমাত্র লক্ষ্য বলে জানান শিক্ষার্থীরা। সেই সাথে অর্জিত এই বিজয়কে ধরে রাখতে সকলের সহযোগিতাও চান তারা। তো যারা যারা জানেন তারা গ্রাফিতির মাধ্যমে এটা পরিচয় দিলে আমরা সকলে ইতিহাসটা জানতে পারবো, কেননা আমরা আজ পৃথিবীর সকল দেশের সামনে আমরা আমাদের নতুন ইতিহাস নিয়ে এসেছি। কল্পনা চাকমার, তেমনি আবু সাইদ, তারপরে মুগ্ধ, সবার কথা আমরা জানি। অনেক ভাই বোন আছে যারা আমাদের শহীদ হয়েছে, তাদের কথা আমরা জানি না। আমরা চাই আপনারা আমাদের জানান। শহরের প্রায় প্রতিটি আনাচে কানাচে এবং দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আবু সাইদ, মুগ্ধ এবং কল্পনা চাকমা সহ নিপীড়িত মানুষের হাজারো না বলা কথার ছবি। আর তা এঁকেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা চায় তাদের এই নতুন স্বাধীনতা যেন দিকে দিকে ছড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন সেই স্বাধীনতা রক্ষায় জানতে পারে স্বাধীনতার পেছনের প্রেক্ষাপট। আর তার জন্যই তাদের এত সুন্দর সুন্দর আয়োজন। শুধু গ্রাফিতি নয়, প্রতিটি কাজেই এগিয়ে থাকছেন শিক্ষার্থীরা এবং তারা চান ভবিষ্যতেও যেন সকলে এগিয়ে আসেন দেশ সংস্কারের কাজে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রো রেল চালু করার কথা ছিল, তবে কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব না হওয়ায় শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল। মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার গত ১১ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন MRT লাইন 6 এর মেট্রো রেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন। অনিবার্য কারণবশত মেট্রো রেল আবারও চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা এখনও সম্ভব হয়নি। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে DMTCL কর্তৃপক্ষ।
রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম, তবে দু একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে আগের মতোই। ভোক্তারা বলছেন বাজার সিন্ডিকেট ভাঙতে পারলে জিনিসপত্রের দাম আরও কমবে, আর ব্যবসায়ীরা বলছেন কিছু পণ্যের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। আবু সাইদ রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সাপ্তাহিক শুক্রবার ছুটির দিনে রাজধানীর নিত্য প্রয়োজনীয় বাজারগুলোতে ক্রেতা সমাগম একটু বেশি দেখা গেছে। সব ধরনের কাঁচা পণ্যের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমলেও এখনও অনেক জিনিসপত্রের দাম অনেক চড়া, বিশেষ করে মরিচ ও আলুর দাম একটু বেশি। আমরা যারা চাকরিজীবী আমাদের কিন্তু স্যালারি ওইভাবে বাড়েনি, ঠিক আছে, কিন্তু জিনিসপত্রের দাম তো সেই আগের তুলনায় তেমন একটা কমেনি, হালকা একটু কমেছে, হয়তো 5 টাকা 10 টাকা এরকম। বাজারে গত সপ্তাহে এসেছিলাম, তো সেই সপ্তাহে আমি মুরগির যে দামটা দেখেছিলাম সেই তুলনায় মুরগির দাম কমেছে। কমলে তো ভালোই, এইগুলো মনে করেন 80 টাকা করে, আরো কমলে 60 টাকার মাঝে থাকলে আমাদের সমস্যা হয় না। ভোক্তারা বলছেন এই দাম আরও নিয়ন্ত্রণে আসবে যদি বাজার সিন্ডিকেট ভেঙে ফেলা যায়। আসলে আমাদের ক্রয় ক্ষমতার একদম বাইরে চলে গেছিল সবকিছুই, এখন সবকিছু নিয়ন্ত্রিত অবস্থা আসতেছে, এটা আরো একটু সময় লাগবে। যে জিনিসগুলো বিভিন্ন সাইট থেকে আসে ওই সমস্ত সাইটে কোনো সিন্ডিকেট আছে কিনা এটা তদন্ত করে বের করা উচিত। গরুর মাংস, ব্রয়লার মুরগি ও মাছের দাম কমলেও ইলিশ ও চিংড়ি মাছের দাম বেশ চড়া। তবে বাজারে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে আরও একটু সময়ের প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। যেরকম রসুন ছিল আপনার 220 টাকা 30 টাকা, আজকে রসুন 200 টাকা বেচতেছে। আদা ছিল একসময় 320-300 টাকা, আদা আজকে 260 টাকা বিক্রি করতেছে। তাহলে আগের তুলনায় কোন আগে যেটা 80 টাকা ছিল এটা এখন 60 টাকা 50 টাকা বিক্রি চলতেছে। শুধু মরিচের দামটা একটু চড়া, এছাড়া সব সবজির দাম কম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক সপ্তাহের বাজার ব্যবস্থাপনায় দেখা গেছে প্রতিটি সবজির দাম 5 থেকে 10 টাকা করে কমেছে। তবে যারা কিনতে আসছেন সেসব ভোক্তাদের দাবি এই দাম আরও যেন কমে এবং সহনশীল পর্যায়ে আসে, তাহলেই তারা স্বস্তি ফিরে পাবে। রামপুরা বাজার থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। রংপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছেন অর্ধশতাধিক বন্দী। খবর পেয়ে সেনা ও র্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কারাগার সূত্রে জানা যায়, রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক বাহারুল ইসলাম নামে এক বন্দী সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর কারাগারে ছড়িয়ে পড়লে বন্দীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বন্দীদের মধ্যে দুপক্ষে বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে আহত হন অর্ধশতাধিক কারাবন্দী। এরপরেই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সেনা ও র্যাব সদস্যরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvtv নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মিনা সাবিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।